কারণ হয় ডিজি মহোদয় আমাকে পাত্তা দেন নাই, অথবা এটা উনি প্রকাশ করতে চান না এটার মধ্যে কি আছে। কোনোটা আমি এখনো বুঝি নাই। আমি ইন্টারনেট ঘেটে 10-12-15 পৃষ্ঠার একটা ডকুমেন্ট পেয়েছি, যেটা একনেকে উপস্থাপিত হয়েছিল। এটাতে A4 সাইজের একটা পৃষ্ঠাতে একটা ড্রয়িং আছে, নদীটাকে ন্যারো করা হবে। এটা অবাস্তব প্রকল্প, একদিনে হবে না। তবে আজকে যে 3টা প্রেজেন্টেশনে বলা হয়েছে অ্যাডাপটিভ মেজার নিয়ে ধীরে ধীরে, ধরেন 50 বছরের একটা লাইফ সাইকেল নিয়ে যদি আপনি ট্রায়াল অ্যান্ড এরারে এটাকে ন্যারো করেন, সেটা সম্ভব। কিন্তু দেখতে হবে, একটু অ্যাকশন নিলেন, গ্রোয়েন করবেন কি স্পার করবেন সেটা নিয়ে বিতর্ক হতে পারে। বাট যে তৃতীয় বক্তা আজকে যে স্পার্কে বকাবকি করলেন, এটা কারেক্ট না। বরং একটা বড় গ্রোয়েন না করে সিরিজ অফ স্পার করলে দ্যাট উইল বি বেটার। ইনফ্যাক্ট আমি এই জিনিসই বইটি একসময় পড়িয়েছি, সেটা অন্য কথা। তো তাহলে আমি প্রথম যে কথা বলতে চাচ্ছি, আমার প্রবলেমগুলো যদি সামারাইজ করি, বক্তারা সুন্দরভাবে বলেছেন। একটা হচ্ছে বর্ষার বন্যা, তখন সেখানে প্রচুর দুই পারে বন্যা হয়, এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে নদীর পাড় ভাঙে। তৃতীয় হচ্ছে চর ডুবে যায়, ডুববে। 5-6 মাস ধরে শুকনো থাকার কারণে প্রচুর চাষাবাদ হয়, এবং খবরের কাগজে যে তিস্তার পাড়ে বন্যার ছবিগুলো ওঠে, এইগুলো কিন্তু বর্ষাকালে চরে পানি ওঠার কথা। এবং আমি যদি ব্যাংকফুল ডিসচার্জের ইকুয়েশন ধরি, 2.33 কিংবা প্রতি 2 বছর 3 বছরে একবার ডুববেই, এটা খুবই স্বাভাবিক। আর থার্ড প্রবলেম হচ্ছে শুকনার সমস্যা, এবং শুকনো কানে পানি ধরে রাখার যে কথা বলা হচ্ছে, আমি বলছি যে বক্তারা মোটামুটি সাহস করে বলেছেন যে এটা ইমিডিয়েটলি করা সম্ভব না। কারণ পানি কোথায়? পানি ডালিয়ার পরে যেটুকু পানি আসবে, এই পানি ধরে রেখে তো কোনো লাভ নেই। তাহলে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে ভারতের সাথে তিস্তার ব্যাপারে একটা চুক্তি করতে হবে, এটা হচ্ছে টপ প্রায়োরিটি। এবং আমার জানা মতে অন্ততপক্ষে 3বার এগ্রিমেন্ট হব করে হয়নি। 78, 84, 85 এবং 2011। এবং মোটামুটি এগ্রিমেন্ট হয়ে গেছিল, হয়নি ইঞ্জিনিয়ারদের কারণে, পলিটিক্যাল কারণে না। ইঞ্জিনিয়ারদের কারণটা হচ্ছে পানি কোয়ান্টিফাই করতে হবে। বর্ডারে কত প্রবাহ, এটার কোনো পরিমাপ নাই। তো ভারত বলে বর্ডারে স্টেশন বসাও, আমরা বলছি যে না, গাজলডোবা ডালিয়া সেটা থেকে গাণিতিক একটা প্রপোর্শন করলেই এটা হয়ে যাবে। এবং সবশেষে হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গোয়ার্তুমির কারণে, কারণ তারা তো বোঝেন না রাউন্ড দ্য ইয়ার। আমাদের এখানে এই যে তিস্তার ব্যাপারে চুক্তির যে খসড়া আছে, সেটাতে কিন্তু সেপ্টেম্বর-অক্টোবরের উপরে জোর দেওয়া আছে। মানে একটা জিনিস আমাদের পলিটিক্যাল মাস্টারদের বোঝাতে অ্যাটলিস্ট আমার সময় কষ্ট হয়েছে, সেটা হচ্ছে গঙ্গাতে যেহেতু জানুয়ারি থেকে মে পর্যন্ত, তারা ওই সব নদীতে ডিউরেশন এটা করতে চায়। কিন্তু আমার জানুয়ারিতে আমি যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে পানি না পাই, তাহলে আমার মহাবিপদ। কারণ খারিফ 2, যেটা দ্যাট ইজ আমন, এটাই হচ্ছে ওখানকার প্রধান ফসল। তারপরে বড় এসছে তো 1972-এর পরে। এখন আমি আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রায়োরিটি আইটেমগুলো থাকবে ভারতের সাথে সলভ করার জন্যে, তাতে গঙ্গার উপরে চুক্তি, তিস্তার উপরে একটা চুক্তি। তিস্তার চুক্তি হলে আমি জানবো আমি কতটুকু পানি পাবো, আমার রিসোর্স অ্যাভেলেবিলিটি কনফার্ম করলে তবেই তো আমি প্ল্যান করতে পারবো। এরপরে আসি, আমি যেহেতু সময়ের অভাব, আমি একটা মাস্টার প্ল্যান চাই, মহাপরিকল্পনা, যদি মাস্টার প্ল্যানের বাংলা হয়। এই মহাপরিকল্পনা নাই, এবং পুরো জিনিস কিন্তু গোপনে আছে। আমি একটা স্লাইডে দেখলাম চাইনিজদের করা একটা ফিজিবিলিটি রিপোর্টের রেফারেন্স আছে। এটা বহুদিন ধরে খুঁজছি, এটা মাননীয় মন্ত্রী মহোদয়কে চেয়েছিলাম। মাননীয় মন্ত্রীর মানে সাথে সাথেই টেলিফোন করে ডিজি মহোদয়কে ইনস্ট্রাকশন দিয়েছেন যে ডক্টর নিশাদকে এই রিপোর্টটা ইমিডিয়েটলি দেয়া হোক। আজ পর্যন্ত পাই নাই। কারণ হয়
ডিজি মহোদয় আমাকে পাত্তা দেন নাই, অথবা এটা উনি প্রকাশ করতে চান না এটার মধ্যে কি আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, গোপন থাকলে, জানা না থাকলে মানুষের স্পেকুলেশন শুরু হতে পারে। সো আমি একটা মাস্টার প্ল্যানের পক্ষে, সেটাকে অনেকগুলো প্রোগ্রামে ভাগ করে, কারণ নদীর বর্ডার থেকে ঢুকলো যেখানে, সেখান থেকে ব্রহ্মপুত্রতে পড়লো, পুরোটাকে একটা রিজিয়ন হিসেবে ট্রিট করা ঠিক না। কতগুলো ব্লকে ভাগ করে অনেকগুলো প্রোগ্রাম ডেভেলপ করে এবং ইমিডিয়েটলি বন্যা নিয়ন্ত্রণের কাজটা এবং নদী ভাঙনের কাজটা শুরু করা যেতে পারে। এবং এই দুটোকে এমনভাবে করতে হবে যাতে এটা অ্যাডাপটিভ ডিজাইনের পার্ট হয়, নদীটাকে কিছুটা সংকুচিত করা যেতে পারে। আতাউর একটা কথা চমৎকার বলেছেন, যেটা নদীর ধরনটা বুঝতে হবে, এটা কি স্ট্রেট রিভার, বিয়ান্ডারিং রিভার ওর ব্রেডেড রিভার। এখন ব্রেডেড রিভারের যে ক্যারেক্টারিস্টিক সেটা আছে, কিন্তু বহু জায়গাতে আতাউর তার নিজের বাড়ির কথা বলে যেটা বলল, নদী হঠাৎ করে এক পাশ দিয়ে অনেক দূর রেখে চলে গেছে, সো মাঝখানে যে গ্রামগুলো সেগুলো চরে পরিণত হয়েছে। এটা কি চর না অরিজিনাল গ্রাম ছিল, নদী বাইপাস করে যাচ্ছিল। তিস্তার ইতিহাস যদি জানেন, 1968 সনে তিস্তা দার্জিলিংয়ের কাছে প্রবাহ, তার যে চ্যানেল সেটা বাদ দিয়ে ডান দিকে রওনা দিয়ে বিহারে চলে যায়। এবং ভারত একসময় বলতো যে সবচেয়ে বেশি মানুষ, আবার 15,000 লেবারার অ্যাপয়েন্ট করে, আর্মি অফিসার অ্যাপয়েন্ট করে নদীটাকে আবার বর্তমান ধারাতে নিয়ে আসে। আরেকটা মজার কথা বলি, এখন থেকে 100 কি 200 বছর আগে তিস্তা মূল ধারা কিন্তু এখানে ছিল না, সেটা চলন বিলের মধ্য দিয়ে পদ্মায় পড়তো, যেটার কারণে ফল্গু ধারার মতো একটা নদী মাটির তলা দিয়ে প্রবাহিত হয়। কাজী ডালিয়াতে যে পানিটা আসে, হঠাৎ করে সে পানিটা হারিয়ে যায়, কাউনিয়াতে খুঁজে পাওয়া যায় না, কারণ ওটা মাটির তলা দিয়ে চলে যাচ্ছে, যেটার কারণে মিঠাপুকুর সহ কিছু থানাতে প্রচুর গ্রাউন্ড ওয়াটার আছে। কাজে যে মাস্টার প্ল্যানটা হবে, আমি আশা করব সেখানে গ্রাউন্ড ওয়াটারটাও বিবেচনায় আনা হবে। কারণ কৃষক যদি একবার টিউবওয়েলের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার ব্যবহার শুরু করে, তাহলে কি অর্ধেক কাজ গ্রাউন্ড ওয়াটার দিয়ে করবে, অর্ধেক কাজ সারফেস ওয়াটার দিয়ে করবে, এটা বলা খুব মুশকিল। তো মাস্টার প্ল্যান সিরিয়াসলি করা হবে, তাতে স্টেক হোল্ডার কনসালটেশন হবে, এবং আমি আশা করব পরিবেশগত দিকগুলো সঠিকভাবে বিবেচনা করতে হবে, কারণ বাংলাদেশ সরকারের আইন রিকোয়ার্স দ্যাট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট শুড বি কনসিডার্ড। আমার মনে হয় 5 মিনিট পার হয়ে গেছে, আমি শেষ করছি। বাট একটা অ্যাডাপটিভ অ্যাপ্রোচ নিয়ে স্টেপ বাই স্টেপ করে যে কাজ সেটা করতে হবে, এবং সরকারকে বিনীতভাবে অনুরোধ করতে হবে তিস্তার চুক্তিটা যেন অবিলম্বে চূড়ান্ত করা হয়। অ্যাগ্রিমেন্ট ইজ রেডি, এবং সচিব মহোদয়রা 2 দেশের এটাতে ইনিশিয়াল করেছে, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ান, কিন্তু এটা 2 দেশের প্রধানমন্ত্রীর সইয়ের অপেক্ষায় আছে। হ্যাভিং সেড দ্যাট, আমাকে ডাকার জন্য সকলকে, যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা শুনলেন